শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ফ্লয়েড হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ালো দ্বাদশ দিনে, ওয়াশিংটন সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ। দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, একদিনে মারা গেল 42 জন। এর মধ্যে 27 জন ঢাকা বিভাগে আর চট্টগ্রামে 8 জন। আক্রান্ত হয়েছে 2743 জন। আক্রান্তের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। মোট মৃত্যু 900-র কাছাকাছি। সুস্থ হয়েছেন আরও 578 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণের 92তম দিনে মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় ঢাকা বিভাগে 27 জন সহ সারা দেশে মারা গেছে 42 জন। মৃতদের 35 জনই পুরুষ। 13,136 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 2,743। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 65,769 জনে। মৃত্যু 888। নতুন 578 জন সহ সুস্থ হয়েছে 13,903 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, পুরুষ 35 জন, নারী 7 জন। ঢাকা বিভাগে 27 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, সিলেট বিভাগে 2 জন, রাজশাহীতে 2 জন, ময়মনসিংহে 1 জন, খুলনায় 2 জন এবং হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিন, জিঙ্ক ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং গর্ভবতী মা ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। গর্ভবতী মা এবং শিশুদের প্রতিও বিশেষভাবে খেয়াল এবং যত্ন রাখতে হবে। গর্ভকালীন পুষ্টির ব্যাপারে নিশ্চিত করতে হবে। গর্ভকালীন পুষ্টির বিষয়ে যেন আমরা পরিবারের সদস্যরা সচেতন থাকি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.14%। শেষ তথ্য অনুযায়ী কোয়ারেন্টাইনে আছে 55,696 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি, ঢাকা মহানগরীতে 7,250টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিংকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে আনা হয়েছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী, বগুড়া ও ময়মনসিংহে মারা গেছেন 3 জন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 11টার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস এলাকার বাসা থেকে মন্ত্রী উষৈ সিংকে নিয়ে যাওয়া হয় বান্দরবান সেনা রিজিয়নের হেলিপ্যাডে। সেখান থেকে হেলিকপ্টারে করে সিএমএইচে আনা হয়। এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান সহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষায় মন্ত্রী বীর বাহাদুরের করোনা পজিটিভ আসে। তার সহকারী জানান শারীরিকভাবে সুস্থ আছেন তিনি। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ত্রিশালের একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক কামরুল হুদা শাকের। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। সিলেটে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। 24 ঘন্টায় জেলায় সর্বোচ্চ 66 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 849 জনে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায় জানান, 184 জনের নমুনা পরীক্ষায় 66 জন পজিটিভ। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন আরও 7 জন সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 111 জনে। 24 ঘন্টায় রংপুরে পুলিশের এসআই সহ 4 জন করোনা পজিটিভ। জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 468 জনে। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। লকডাউন করা হয়েছে তাদের বাড়ি। এছাড়া পাবনায় একদিনে সর্বোচ্চ 57 জন সহ 129, দিনাজপুরে নতুন 24 জন সহ 305, ঠাকুরগাঁওয়ে নতুন 5 জন সহ 135, নওগাঁয় নতুন 13 জন সহ 159, জয়পুরহাটে নতুন 9 জন সহ 214, বরিশালে নতুন 49 জন সহ 615, চাঁদপুরে নতুন 17 জন সহ 275, লক্ষ্মীপুরে নতুন 13, ঝিনাইদহে 55, গাইবান্ধায় নতুন 6 জন সহ 77 ও মাগুরায় 35 জন করোনায় আক্রান্ত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।
করোনা ভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল। সকালে তার চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, আইসিইউতে ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের সময় পার না হলে কিছু বলা যাবে না বলে জানান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গেল শুক্রবার রাতে অস্ত্রোপচার করা হয় তার। এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস শনাক্ত হয়। কালকে যেরকম আমরা দেখছিলাম সেরকমই ওনার কোনো উন্নতি হয় নাই, একই অবস্থাতে আছেন, ক্রিটিক্যাল অবস্থাতেই আছেন, গভীর অচেতন ওনার অবস্থা, ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে, আর ওনার ভেন্টিলেটরে আছেন, মানে শ্বাস প্রশ্বাসটা ভেন্টিলেশনে চলছে। আসো। মানব ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে আটক করেছে দেশটির গোয়েন্দারা। প্রবাসী বাংলাদেশিদের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার রাত ৯:৩০টায় কুয়েতের মুশরিফ এলাকায় পাপুলের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে দেশটির সিআইডির সদস্যরা। সংসদ সদস্য গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালাম। কুয়েতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে একই অভিযোগে ১০০-রও বেশি অপরাধীকে আটক করেছে কুয়েত সরকার। করোনা মহামারীতে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকে এ পর্যন্ত মামলা করেছে ১৯টি। ১৪ জন প্রতিনিধি সহ মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। আর এরই মধ্যে গ্রেফতার ১৭ জন। দুদক বলছে, আরও ৫০ জনপ্রতিনিধি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মিনাল আদিবা। করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে শুরু হয় সাধারণ ছুটি। বন্ধ হয়ে যায় দোকানপাট, কলকারখানা, গণপরিবহনও। এই অবস্থা থেমে যায় অনেকেরই আয়ের চাকা। কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ায় সরকার। বিপদে থাকা মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে শুরু থেকেই তৃণমূল পর্যায়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। তবে কোথাও কোথাও ত্রাণ নিয়ে ৯-৬ শুরু করে কিছু অসাধু জনপ্রতিনিধি। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলর এবং তাদের সহযোগিতায় ত্রাণ আত্মসাতের খবরও গণমাধ্যমে শিরোনাম হয়। অসৎ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তৎপর হয় দুর্নীতি দমন কমিশনও। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি গ্রেফতার অভিযানও চালায় তারা। দুদকের তথ্য অনুযায়ী ত্রাণ বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে ১৯টি, আর এসব মামলায় ৩১ জনকে আসামি করা হয়েছে। তবে ১৭ জনকে গ্রেপ্তার করা গেলেও এখনও পলাতক আছেন ১৪ জন। দুর্নীতিবাজরা যতই প্রভাবশালী হোক না কেন ছাড় পাবে না বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। না, মামলা হলে দুদকের ভূমিকা, দুদক ইনকোয়ারি ইনভেস্টিগেশন করবে। মামলা হওয়ার পরে ইনভেস্টিগেশন করা হয়। ইনভেস্টিগেশন করে যদি যথেষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায় এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি চলে আসে, তাহলে চার্জশিট হয়ে যায়। চার্জশিট হয়ে গেলে কোর্টে চলে যায়, বিচার শুরু হয়। দুর্নীতি সেখানেই দুদক যতটুকু জানতে পারবে, they will go and hunt them down। এবং আমরা এই সকল কার্যক্রম অব্যাহত ছিল। দুর্নীতিবাজ আরও অনেকেই দুদকের নজরদারিতে আছে বলেও জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মিনাল আদিবা, ২১ টেলিভিশন, ঢাকা। লঞ্চ যাত্রায় স্বাস্থ্যবিধির থোড়াই কেয়ার। টার্মিনাল থেকে শুরু করে লঞ্চের ভেতরে সব বিধিনিষেধ যেন কাগজে কলমে। ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী গাদাগাদি করে ঢাকায় ফিরছে লঞ্চ। যাত্রী, লঞ্চ কর্তৃপক্ষ বা BIWTA কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। আর যাত্রী সংকটে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, তবে নিয়ম ঠিকঠাক রক্ষা হচ্ছে রেল যাত্রায়। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম লঞ্চ। সাধারণ ছুটি উঠে যাওয়ার পর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। অথচ শরীয়তপুর থেকে ছেড়ে আসা এ দুটি লঞ্চেই বলে দিচ্ছেন স্বাস্থ্যবিধির করুণ অবস্থা। একদম চাপে চাপে একজনের ভিতরে আর একজন বহায়, বারবার দিচ্ছে মানুষের উপর মানুষ বহায় আনে। কারণ ক্ষমতা সামনে লেখা আছে ২২০ জন, লঞ্চে যাত্রী লইছে ৪০০-র উপরে। অতিরিক্ত যাত্রীবহন দেখভালে দায়িত্বরত পুলিশের অবস্থাও যেন নিরুপায়। একাধিকবার বলার পরও কর্ণপাত করছে না কেউ। আমাদের কারো কথায় তারা মানে না। গতকালকে একবার তাদেরকে সাবধান করা হয়েছে, আজকে
এই যে এইমাত্র আবার আমাদের পুলিশ সদস্য একজন গিয়ে বলার পরে তারা বলছে যে আপনারা পারলে আমাদের যাত্রা বন্ধ করে দেন। বেশি যাত্রীর বিষয়ে পুলিশের সামনেই অস্বীকারের চেষ্টা লঞ্চ কর্তৃপক্ষের। না আপনি বলছেন 500 লোক যাত্রী আনছেন আপনারা। না এটা 500 যাত্রীর লঞ্চ না। এই মুহূর্তে লঞ্চ যাত্রীর জন্য লঞ্চ বন্ধ হয়ে যাইতেছে। আপনি 500 যাত্রী কিভাবে আনবো বলেন? অতিরিক্ত যাত্রী ভাড়া বা স্বাস্থ্যবিধি রক্ষায় পল্টনে পাওয়া যায়নি বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তাকে। ঢাকা থেকে দূরপাল্লার বাসের যাত্রী কম, এজন্য প্রতিদিনই লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। শুরু থেকেই শারীরিক দূরত্বের বিধি মেনে কম যাত্রী নিয়েই চলছে ট্রেন। বিভিন্ন রুটে চলছে 14 জোড়া ট্রেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যারা 7 মার্চ ও 7 জুন পালন করে না তারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। করোনা পরিস্থিতিতে প্রায় 2 মাস পর সরকারি বাসভবন থেকে বেরিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডি যান ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে করোনা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। নতুন অধ্যায়। 7ই মার্চ পালন করে না, 7ই জুন পালন করে না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার আদর্শে তাদের বিশ্বাস নেই। এটাই আজকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রাজনীতি করার অনেক সময় আছে, করা যাবে। দলে দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু করোনা আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু মোকাবিলা আমরা যেন বিভেদের ভাইরাস না ছড়িয়ে দিই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা মুক্তির পথ দেখিয়েছিল বাঙালিকে। মূলত 6 দফা ছিল পাকিস্তানি শৃঙ্খল ভেঙে স্বাধীনতার বীজ। 1966 সালে 5 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোরে 6 দফা উত্থাপন করেন। বাংলা স্বায়ত্তশাসনের দাবিতে 6 দফার পক্ষে শুরু হয় আন্দোলন। 66 7 জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা সহ বিভিন্ন জায়গায় মনু মিয়া সহ নিহত হন বেশ কয়েকজন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পাকিস্তানি শোষণ বঞ্চনা নির্যাতিত বাঙালির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠ। সম্পদ পূর্ব বাংলার, ভোগ করে পশ্চিম পাকিস্তান। স্বায়ত্তশাসন ছাড়া উপায় নেই। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি পত্রিকাগুলো বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিল। লাহোরে 6 দফা উত্থাপন করে মানিক মিয়াকে নিয়ে ফিরে আসেন বঙ্গবন্ধু। 6 দফার মূল বক্তব্য, পাকিস্তান হবে একটি ফেডারেল রাষ্ট্র। প্রতিটি অঙ্গরাজ্যকে দিতে হবে পূর্ণ স্বায়ত্তশাসন। দেশ রক্ষা ও বৈদেশিক নীতি ছাড়া সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলির। বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারে থাকবে। আধাসামরিক ও আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে। জাতির পিতার 6 দফার মধ্যেই মুক্তির পথ দেখতে পেল বাঙালি। শুরু হয় 6 দফার পক্ষে আন্দোলন। 7 জুন আওয়ামী লীগের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জ এবং টঙ্গীতে পুলিশ ও ইপিআরের গুলিতে নিহত হন মনু মিয়া, শফিক, শামসুল হক সহ 11 জন। পাকিস্তানের রাজনৈতিক বিবর্তনের মধ্যে একটি ক্রান্তিকালীন পর্যায়ের সূচক ছিল 6 দফা। 6 দফার পথ বেয়েই 69-এর গণ অভ্যুত্থান। বাঙালির মনে স্বপ্নবীজ বুনে দিলেন বঙ্গবন্ধু। শেখ মুজিবুর রহমান অত্যন্ত আশাহত হয়েছিলেন পাকিস্তানে, এবং এই আশাহত হবার পটভূমি থেকেই বাংলাদেশের পটভূমি 6 দফার পটভূমি তৈরি হয়েছিল। জাতির পিতার 6 দফায় বিশ্ব মানচিত্রে লাল সবুজের বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট।
করোনার কারণে দেশে দারিদ্র্য বেড়েছে ৩৫%। এ কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বলেছে, আসছে বাজেটে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনযোগ্য নয়, তাই বাজেট প্রক্রিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমের সংস্কারে গুরুত্ব দেওয়ার পরামর্শ গবেষকদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সিপিডি আয়োজিত জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট চ্যালেঞ্জ শীর্ষক ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং। গবেষণা দল রয়েছেন। করোনার কারণে উৎপাদন, পরিবহন, সেবা ও আবাসন খাত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান গবেষক তৌফিকুল ইসলাম খান। ফলে রাজস্ব আহরণও কমবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এমন পরিস্থিতিতে দরিদ্র মানুষের সংখ্যাও বাড়বে। বাংলাদেশের যে দারিদ্র্য আছে, যেটা 2016 সালে 24.3% ছিল, সেটা এখন 35% বেড়ে গেছে বলে আমরা আশঙ্কা করছি। সবচাইতেও যদি ভালো একটা সিনারিও এই বছরের জন্য চিন্তা করি, তাহলে আমাদের ধারণা যে এই বছরের প্রবৃদ্ধি 2.5%-এর বেশি হবে না। করোনার কঠিন বাস্তবতাকে সামনে রেখে 2020-21 অর্থ বছরের বাজেট সাজানোর পরামর্শ সিপিডির। বাজেটে স্বাস্থ্য ব্যবস্থাপনা, কৃষি এবং অবকাঠামো খাতে যথাযথ অর্থ বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেয় সিপিডি। স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা, কৃষি এবং খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান, এইগুলোর উপরে প্রাধিকার ভিত্তিতে বর্ধিত আকারে বাজেট রাখতে হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশ সুবিধা নিতে পারছে না জানিয়ে সিপিডি বলছে, কালো টাকা সাদা করলে সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর দক্ষতা বৃদ্ধি, এটিও হবে আমাদের মূল উদ্দেশ্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকট মোকাবেলায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এফবিসিসিআর অনলাইন আলোচনায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করারও তাগিদ দেন তারা। মেহেদী হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংকটে বিপর্যস্ত অর্থনীতি, স্থবির ব্যবসা বাণিজ্য। করোনার কঠিন সময়ই আসছে নতুন অর্থবছরের বাজেট। এ অবস্থায় কোভিড-19 পরিস্থিতিতে বাজেট, বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা করতেই এফবিসিসিআইয়ের এই আয়োজন। ব্যবসায়ী নেতারা ছাড়াও অংশ নেন অর্থনীতিবিদ, আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি এবং সরকারের মন্ত্রীরা। Effective steps need to be taken to ensure that all stakeholders and customers receive these funds within the minimum lead time. অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগে মন্দা বা অবকাঠামোর সংকট আগেও ছিল। করোনার চাপে থাকা অর্থনীতি পুনরুদ্ধারের পরামর্শ দেন তারা। COVID and also the existing problem has to be addressed in order to achieve the goal of economic stability. We have a large number of people who are seeking jobs, but on the other hand, we are also hiring from neighboring countries. Many private companies are hiring from the neighboring countries, saying that our skill sets are not adequate. So for this, we need to have a medium-term planning. জিডিপির বিপরীতে কর আদায় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখনো যে অনেক পিছিয়ে, সে কথাই মনে করিয়ে দেন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা। In case of Bangladesh, the FDI GDP ratio is in fact much lower. We have enhanced the trade finance program, which provides over 1 billion extra liquidity year on year for the availability of credit for private sector in Bangladesh. We are providing liquidity support. We provided 100 million to support the health emergency, and we are processing 250 million in budget support for disbursement by the end of this month. বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন সরকারের নীতি নির্ধারকরা। BIDA law was passed and BOI and the Privatization Commission was merged into one organization. But unfortunately, the law does not enable BIDA to be a true one-stop service organization. To include pineapple for incentive, it took 9 months to get clearance from Finance Minister and Finance Ministry and Commerce Ministry. তবে সমস্যা যাই থাক, এবারের বাজেট হতে হবে কর্মসংস্থান সৃষ্টির বাজেট। Not only increasing of FDI, increase of exports, diversification of exports, exploring new markets for exports, and employment of gainful employment of our laborers. ফেরত আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের বিষয়টিও উঠে আসে এই আলোচনায়। And just I would like to মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটের মধ্যেও পদ্মা সেতু সহ মেগা প্রকল্পগুলো বরাবরের মতোই গুরুত্ব পাচ্ছে 2020-2021 অর্থ বছরের বাজেটেও। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবার শক্ত ভিতের ওপর দাঁড় করানোর পরিকল্পনার অংশ হিসেবে এই কৌশল বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী।
করোনার কালো ছায়া পড়েছে দেশের অর্থনীতির উপর। সবকিছুর সাথে ব্যবসা বাণিজ্য স্থবির, কমেছে আমদানি ও রফতানি। করোনাকালে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন বাজেট দিতে হচ্ছে সরকারকে। এবারের বাজেটের আকার 5.5 লাখ কোটি টাকা। বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুতই কাজ শেষ করতে প্রকল্পগুলোর জন্য বাজেটে বরাদ্দ থাকছে। সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পদ্মা সেতু এবং পদ্মা রেল লিঙ্ক প্রকল্প। নির্মাণ অগ্রগতিতে এগিয়ে থাকায় শুধু পদ্মা সেতুর জন্য প্রস্তাব করা হচ্ছে 5,000 কোটি টাকা। এর পরপরই 3,685 কোটি টাকা রাখা হচ্ছে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের জন্য। এখন পদ্মা সেতু গত বছর, এবার তারা চেয়েছে 5,000 কোটি টাকা বা আলোচনা করে এইটা ধরে দিয়েছে। পদ্মা সেতু আরেকটা অংশ আছে রেল, সেখানে আরও 3,500 কোটি টাকা। তার মানে কত হলো? 5 আর 3.5, 8,500 কোটি টাকা। 2016 সালে প্রকল্প পাশ হলেও কাজ শুরু করা যায়নি যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পে। এবারও নতুন করে বরাদ্দ চূড়ান্ত হয়েছে 2,743 কোটি টাকা। এদিকে যানজট নিরসনে রাজধানীবাসীর আশা জাগানিয়া স্বপ্নের মেট্রো রেল এমআরটি লাইন 6 নির্মাণ প্রকল্পের জন্য রাখা হচ্ছে 4,370 কোটি টাকা। 1,500 কোটি টাকা থাকছে ফাস্ট ট্র্যাক প্রকল্প দোহাজারী রামু কক্সবাজার রেল লাইন প্রকল্পে। পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পের বরাদ্দ প্রস্তাব আসবে 350 কোটি টাকা। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাচ্ছে 15,691 কোটি টাকা। একইভাবে মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের নির্মাণ কাজ এগিয়ে নিতে 3,670 কোটি টাকা রাখার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী জানাচ্ছেন, সবকিছুতেই করোনার প্রভাব মোকাবেলার কথা বিবেচনায় রাখা হয়েছে। তারা তাদের রিকোয়ারমেন্ট প্লেস করেছে অর্থ মন্ত্রণালয়ের কাছে, আমার মন্ত্রণালয়ের কাছে, তারপরে 2-3টা মিটিং করে এটা ধরা হয়। শুধু বাস্তবায়ন দ্রুত শেষ করতেই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন সংস্থাগুলোর চাহিদা মাফিক অর্থায়নের প্রস্তাব করার চেষ্টা ছিল বাজেট প্রণয়ন সংশ্লিষ্টদের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। ডেঙ্গু নিয়ন্ত্রণে বছরব্যাপী কার্যক্রম শুরু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্মসূচির উদ্বোধন করে দক্ষিণের মেয়র বলেন, করোনা মহামারীর এই সময়ে ঢাকাবাসী যাতে অন্য ভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য 2 সিটি সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে লকডাউনের জন্য নতুন নির্দেশনা আসছে। এদিকে উত্তর সিটির অভিযানের দ্বিতীয় দিনে লার্ভা পাওয়ার অভিযোগে 216টি ভবন মালিককে জরিমানা করা হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। দক্ষিণ সিটি কর্পোরেশনের বছরব্যাপী মশক নিধন অভিযান। নবাবগঞ্জ পার্কে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নতুন নিয়মে মশা নিয়ন্ত্রণের কথা জানান তিনি। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা লার্ভিসাইডিং করা হবে। দুপুর 2:30টা থেকে সন্ধ্যা মাগরিব পর্যন্ত 6:30টা 4 ঘন্টা মশক নিধনের কার্যক্রম চলবে। দক্ষিণ সিটির স্বাস্থ্য ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করেন মেয়র। করোনা সংক্রমণ রোধে এলাকা ভিত্তিক লকডাউন পরিকল্পনার কথাও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে স্বাস্থ্য সেবাই বিদ্যমান আছে সেটা একদম নাজুক এবং ভঙ্গুর অবস্থা। আমরা সেটাকে ঢেলে সাজানো কার্যক্রম হাতে নিয়েছি। উদ্বোধনের পরপরই দক্ষিণ সিটির কাউন্সিলররা নিজেরাই মশা নির্মূলের কাজে মাঠে নামেন। মশার প্রজনন স্থানগুলোতে ওষুধ স্প্রে করেন। সবাইকে সচেতন হবার আহ্বান জানান। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই ডেঙ্গুর থেকে রক্ষা পেতে পারে, কিন্তু জিনিসটা ধারাবাহিকভাবে চালু থাকতে হবে। এদিকে দ্বিতীয় দিনে উত্তর সিটির 13,000-এরও বেশি ভবনে অভিযান চালানো হয়। লার্ভা পাওয়ায় 216টি ভবনের মালিককে জরিমানা করা হয়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে চলমান মামলার সংখ্যা 37 লাখ, আর এসব মামলা নিষ্পত্তি করতে হবে 1,633 জন বিচারককে। জনসংখ্যার হিসেবে প্রতি 1 লাখ মানুষের জন্য একজন বিচারক। এই মামলা জট কমাতে দ্রুত বিচার নিয়োগ ও তাদের কর্মঘণ্টা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সেই সাথে বিকল্প বিরোধী নিষ্পত্তিতে গুরুত্ব দিতে বলেছেন তারা। শাকের আরজুর 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। বিচার বিভাগ পৃথক হয় 1999 সালে। সে সময় উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল 3,13,000, আর 2 বিভাগেই বিচারপতির সংখ্যা ছিল 81 জন। 20 বছর পর বিচারপতির সংখ্যা দাঁড়ালো 104 জনে। মামলার সংখ্যা 5.5 লাখ।
আপিল বিভাগের বিচারপতি 7 জন, মামলার সংখ্যা 22,596টি। হাইকোর্ট বিভাগে 97 জন বিচারপতির বিপরীতে মামলা আছে 4,90,800টি। অধস্তন আদালতে 1,000-এর উপরে বিচারকের বিপরীতে 31 লাখেরও বেশি মামলা রয়েছে। ভারতে 77,000 জনে একজন, যুক্তরাজ্যে 15,000 জনে একজন, আমেরিকা, ফ্রান্স ও ইতালিতে 10,000 জনের বিপরীতে একজন বিচারক রয়েছেন। বাংলাদেশে 1 লাখের জন্য রয়েছেন একজন বিচারপতি। প্রতি 10 লক্ষ নাগরিকের জন্য যদি আপনার 10 জন মাত্র বিচারক থাকে, তাহলে বুঝতেই পারছেন যে বিচারকের স্বল্পতা মামলার নিষ্পত্তির ক্ষেত্রে কত ভয়াবহ একটি আকার ধারণ করতে পারে। এই অবস্থায় আদালতে আরও বিচারক বাড়ানোর তাগিদ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। যদিও আইনমন্ত্রী বলছেন বিচারক নিয়োগ নিয়ে এখনো কোনো চিন্তা নেই। পরিস্থিতি যখন আমার মনে উন্নতির দিকে যাবে তখনই আরও বিচারক বা বিচারপতি নিয়োগ দেওয়া যেতে পারে। বিচারকের সংখ্যা বাড়ানো খুবই জরুরি, সেটি নিম্ন আদালতে যেমন তেমনি উচ্চ আদালতে, দুটো বিভাগই। বিচারপতি তো যথেষ্ট আছে, যে আগে নিয়োগ করা হয়েছে যারা, তারা তো যথেষ্ট কাজ করছে না। এর মধ্যে তো আমার কোনো এখনো চিন্তা ভাবনা নাই। মামলা জট থেকে বেরোতে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আদালতের বাইরে নিষ্পত্তি করা সম্ভব, সে সমস্ত বিষয়গুলোকে আদালতে টেনে না আনার চেষ্টা করাটা উচিত। করোনা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন বিচার প্রার্থীরাও। পরিস্থিতি স্বাভাবিক হলেও মামলা নিষ্পত্তি করাই বিরাট চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভূমি মন্ত্রণালয়ের জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড জয় ডিজিটাল বাংলাদেশের ফসল বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। অ্যাওয়ার্ড ঘোষণার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সাফল্য দেশকে ডিজিটালাইজেশনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ঘোষণার পর রোববার সচিবালয়ে ভূমিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার, যার সুফল পেতে শুরু করেছে দেশ। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার ঘনিষ্ঠ নেতৃত্বের কারণে, ওনার যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, যে রূপকার, তার কারণে, এবং আমাদের আইসিটি অ্যাডভাইজার জনাব সচিবাজিত জয়, ওনাদের কারণে এটা সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, এই পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগকে প্রেরণা যোগাবে। এই যে অর্জন, অবশ্যই এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমি মনে করি আমাদের দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে। সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে যে কাজ করছি, আগামী দিনেও আমরা যাতে সেভাবে করতে পারি। 2019 সালের জুলাইয়ে সারা দেশে জমি রেজিস্ট্রেশনে শুরু হয় শতভাগ ই মিউটেশন বা ই নামজারি। মুজিব বর্ষ থেকে নামজারির জন্য কোনো ম্যানুয়াল আবেদন নেওয়া হচ্ছে না। 3 পার্বত্য জেলা ছাড়া দেশের 485টি উপজেলার বিভিন্ন অফিস ও সার্কেল অফিসে এবং 3,617টি ইউনিয়ন ভূমি অফিসে ই নামজারি বাস্তবায়ন হচ্ছে। তাই বেড়েছে নাগরিক সেবা। মূলত এ কারণেই জাতিসংঘের স্বীকৃতি মিলেছে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে চিঠি দিয়ে এ পুরস্কারের কথা জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ ঝেন মিন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা। করোনা পরিস্থিতিতে গ্রামীণ জনগোষ্ঠীকে অব্যাহত চিকিৎসা সেবা দিচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলো। এইসব ক্লিনিক থেকে 30 ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। অনেক স্থানে চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকই মানুষের ভরসাস্থল। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। করোনা সংক্রমণ শুরুর পর সীমিত পরিসরে চলছে বেসরকারি পর্যায়ের স্বাস্থ্য কার্যক্রম। লকডাউনের কারণে নগরের সাথে বন্ধ যোগাযোগ, তাই কমিউনিটি ক্লিনিকেই চিকিৎসা নিচ্ছে মানুষ। রাজশাহীর প্রায় 250 কমিউনিটি ক্লিনিক সেবা দিচ্ছে গ্রামের মানুষকে। আমরা সর্দি, জ্বর, কাশি সব জিনিসের সেবা পাচ্ছি। বাইরে কোথাও যেতে পারছি না, কোনো চিকিৎসা করতে পারছি না। এখানে এই ক্লিনিকটা থাকাতে অনেক রকমের চিকিৎসা আমাদের হচ্ছে। নিজেদের সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকলেও সংকটকালে সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাস নিয়ে দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা এটাকে টার্গেট করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। দূরত্ব বজায় রেখে আমরা সেবা দিচ্ছি।
আর যে লক্ষণগুলো নিয়ে আসে আমরা একটু সেভাবেই সেবা দিই, জরুরি হলে আমরা রেফার করে দিই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি করোনা সচেতনতায় বিশেষ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক, বললেন সিভিল সার্জন। ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে যারা আসছে ওখানে প্রাদুর্ভাব অনেক বেশি, সেই জন্য ওই এলাকা থেকে যারা আমাদের এই এলাকাতে আসছে তাদেরকে শনাক্ত করে আমাদের হেলথ কমপ্লেক্সে অথবা আমাদের স্থানীয় সরকারের মাধ্যমে অথবা পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রত্যেকের আইডেন্টিফাই করে ৯,৫০০ রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছে কমিউনিটি ক্লিনিকগুলোতে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের ১৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাবের মুখপাত্র সারওয়ার বিন কাশেম জানান, ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে প্রতারকদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪,৮৩,০০০ টাকা, ৩১টি মোবাইল ফোন সেট, ১২০টি সিম কার্ড ও ২টি ল্যাপটপ এবং ২টি ট্যাব। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে লেনদেন চলছে তীব্র খরা। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 18টির, কমেছে 19টির আর অপরিবর্তিত রয়েছে 256টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে উঠে আসে ৩,৯৬১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় মাত্র ৭০,২ লাখ টাকা। সূচক কিছুটা বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 90টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 15টির, কমেছে 16টির আর অপরিবর্তিত রয়েছে 59টির দর। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৯,৭৬ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একদিনে সর্বোচ্চ ৪২ মৃত্যু, মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত, নাসিমের অবস্থা স্থিতিশীল। লক্ষ্মীপুর ২ আসনের এমপি পাপুল কুয়েতে গ্রেফতার, মানব পাচারের অভিযোগ। ত্রাণ বিতরণে অনিয়মের দায়ে দুদকের ১৯ মামলা, ১৪ জনপ্রতিনিধি সহ আসামি ৩১। ঐতিহাসিক ৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, বিভেদের ভাইরাসে জাতিকে বিভক্ত না করার আহ্বান। এবং করোনার প্রভাবে দারিদ্র্য বেড়েছে ৩৫%, বলছে সিপিডি, বাজেটে কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, ২১-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১-এর সঙ্গেই থাকুন।